চলতি সম্পদ কি, চলতি দায় কি, স্থায়ী সম্পদ কি, স্থায়ী দায় কি? কিভাবে খুব সহজে চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, স্থায়ী দায় খুঁজে বের করব সবকিছুই আজ আমি বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা দেখছো রাসেলস বিজনেস কোচিং চ্যানেলের অ্যাকাউন্টিং লেকচার। আমার ভিডিও ভালোবেসে আমার চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের জানতে হবে সম্পদ আর দায়টা কি। দেখো, সম্পদ হলো কি বর্তমান প্লাস ভবিষ্যৎ সুবিধা, অর্থাৎ যা থেকে বর্তমানে সুবিধা পাওয়া যায় এবং ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এরকম বস্তুকে সম্পদ বলা হয়। তার মানে যা থেকে আমরা বর্তমানেও সুবিধা পাই, ভবিষ্যতে সুবিধা পাবো। যেমন নগদ টাকা, আসবাবপত্র, সঞ্চয়পত্র, সুনাম, বিলম্বিত বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তো দেখো, নগদ টাকা হলো কি চলতি সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, সঞ্চয়পত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ নামক সম্পদ, সুনাম হলো অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন এটি হলো অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বা অলীক সম্পদ। দায় হলো মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ প্রতিষ্ঠানে যত সম্পদ আছে সেই সম্পদের উপর মালিক বাদে অন্য কারো দাবি থাকলে সেটা হলো দায়। যেমন সাপোজ তুমি একটা একটা আসবাবপত্র কিনলা বা একটা যন্ত্রপাতি কিনলা, যেটা ব্যবসার টাকা দিয়ে কিনতে পারলা না, ধার করে কিনছো বা ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনলা, সেক্ষেত্রে ওই সম্পদের উপর দাবি টাকার সেই ব্যাংকের বা সেই পাওনাদারের, তো ওইটা এক ধরনের দায়। উদাহরণস্বরূপ বলতে পারি পদেয় হিসাব, বন্ধক ঋণ, পদেয় নোট, ব্যাংক ঋণ ইত্যাদি ইত্যাদি। তো পদেয় হিসাব এখানে চলতি দায় এবং বন্ধক ঋণ স্থায়ী দায়। আমরা মূলত চলতি সম্পদ, চলতি দায় এবং স্থায়ী সম্পদ, স্থায়ী দায় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। চলতি সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদ। চলতি সম্পদ ও স্বল্পমেয়াদী সম্পদ হলো যে সম্পদ থেকে সুবিধা পাওয়া যাবে সর্বোচ্চ ১ বছর, অর্থাৎ ১ থেকে ৩৬৫ দিন সুবিধা পাওয়া যাবে। ১ বছরের বেশি সুবিধা পেলে সেটা আর চলতি সম্পদ থাকবে না, সেটা হয়ে যাবে স্থায়ী সম্পদ। তো এরকম সম্পদ যেমন দেখো, হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মনিহারি, বকেয়া বা অনাদায়ী আয়, অগ্রিম বা ইত্যাদি ইত্যাদি। এখন হাতে নগদ কিভাবে চলতি সম্পদ হলো? দেখো, হাতে নগদ টাকা যেটা আছে সেটা কি হবে, আমরা খুব সহজেই এটাকে ভোগ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। ব্যাংকে জমা টাকা আছে যেটা, সেটাও আমরা খুব সহজেই ভোগ করতে পারি। ব্যাংকে জমা বলতে এখানে ব্যাংকের চলতি হিসাবকে বোঝানো হয়েছে। তো আমরা খুব সহজেই হাতে নগদ, ব্যাংকে জমা এই টাকাগুলো সহজে ভোগ করতে পারি। এগুলোর স্থায়িত্ব বেশি দিন হয় না, কারণ খুব সহজেই এগুলো শেষ হয়ে যায়। যার কারণে এগুলোকে আমরা চলতি সম্পদ হিসাবে গণ্য করি। তো দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার বলতে কি বুঝি? দেনাদার বলতে আমরা বুঝি বাকিতে কোনো পণ্য বা কোনো সম্পদ বিক্রি করার ফলে যদি কোনো অর্থ না পাওয়া যায়, তো ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় দেনাদার, যার কাছে আমি কোনো অর্থ পাবো। তো এমন ব্যক্তিকে দেনাদার বলা হয়। এই অর্থগুলো যে পাবো সেটা আমরা আসলে বছর পর বছর ধরে পাবো না, এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা আদায় করব। এজন্য এটা একটা চলতি সম্পদ। দেন প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। যখন আমি এই যে দেনাদারটা হইলো, যে বাকিতে টাকা, বাকিতে পণ্য বিক্রি করা বা বাকিতে বাকিতে সম্পদ বিক্রি করার ফলে যে টাকাটা আমি কারো কাছে পাবো, সেটা যদি একটা লিখিত দলিল থাকে, সেই লিখিত দলিলটাকে বলা হবে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। দেন তারপরে দেখো, তো এটা একটা চলতি সম্পদ, কারণ এগুলো কখনোই দীর্ঘ সময়ের জন্য হয় না, এখান থেকে দীর্ঘ সময় সুবিধা পাওয়া যায় না, কারণ এই টাকাগুলো আমি অবশ্যই বছরের পর বছর ঘুরিয়ে ঘুরিয়ে নিব না, আদায় করব না। দেন দেখো, সমাপনী মজুত পণ্য। বছর শেষে অবিক্রিত পণ্যের মূল্য যাকে বলা হয়। আমার বছরের যে পণ্যগুলো ছিল, লাস্ট পর্যন্ত যে পণ্যগুলো আমার ব্যবহার হয় নাই বা আমি বিক্রি করতে পারি নাই, সেই পণ্যগুলোকে আমরা বছর শেষে দেখাই কি, এটা সম্পদ দেখাই, কারণ ওটাও আমাদের ১ বছরের কম সময়ে সুবিধা পাওয়া যায়। এটাও একটা চলতি সম্পদ। দেন দেখো, অব্যবহৃত মনিহারি। অব্যবহৃত মনিহারিটা কি? মনিহারি হলো যে আমরা জানি যে কলম, কাগজ, পেন্সিল, আমার কাছে মনে করো ১০০ পিস কলম ছিল, তো আমার ব্যবসা থেকে আসলে ১০০ পিস কলম ব্যবহার হয় নাই,
হয়তো বা 10টা বা 20টা রয়ে গেছে। তো বছর শেষে যখন আমি হিসাবটা ক্লোজ করব, তখন ওই 10টাকে আমরা কি দেখাবো? আমরা ব্যয় হিসাবে দেখাবো না, ওটা দেখাবো সম্পদ হিসাবে। কারণ ওটা একটা সম্পদ। আর যেহেতু ওটা খুব অল্প সময়ের জন্য সম্পদ, তাই এটা কি? চলতি সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদ। দেন দেখো বকেয়া বা অনাদায়ী আয়। আয় করছো বাট তুমি টাকা পাও নাই। মনে করো তুমি সেবা দিয়েছো বাট সেবার টাকাটা এখনো পাও নাই। বা তুমি পণ্য বিক্রি করছো, সে বিক্রি করার টাকাটা এখনো পাও নাই। তাহলে এটা এক ধরনের বকেয়া। তো টাকাটা পাও নাই তার মানে কি তুমি পাবা না? অবশ্যই পাবা। যেহেতু পাবা এটা, সো এটা সম্পদ। আর এটা পাবা মানে তুমি অনেকদিন পরে নিবা না, অবশ্যই খুব অল্প সময়ের মধ্যেই টাকাটা আদায় করবা। যার কারণে এটা কি বলা হয়? চলতি সম্পদ। দেন দেখো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়টা কি? আমি কোনো ব্যয় যদি আগে প্রদান করি। মনে করো যে একসাথে ১০ মাসের ভাড়া প্রদান করলাম, একসাথে ১০ মাসের বেতন দিলাম। ঠিক আছে? যেকোনো একটা ব্যয় একসাথে কয়েক মাসের বা কয়েক বছরের দিয়ে দিলাম, সেটা কি? অগ্রিম। এখন এই যে কয়েক মাস বা কয়েক বছরের জন্য যে টাকাটা দিলাম, বাড়তি টাকা দিলাম বা অগ্রিম দিলাম, এর ফলে কি? ওই যে কয় মাসের টাকা দিছি, সাপোজ ১০ মাসের টাকা দিলে সেই ১০ মাসে কি আমার ভাড়া আর দিতে হবে না। তাহলে ওই ১০ মাস আমার জন্য কি? সুবিধা পাবো আমি ওই ১০ মাস থেকে। সো ওই ১০ মাস আমার জন্য সম্পদ। তো এগুলো কি সাধারণত ৫ বছর ১০ বছরের জন্য হয় না, কয়েক মাসের দেওয়া হয়। ঠিক আছে? তো এই কারণে এটাকে বলা হয় চলতি সম্পদ। তাহলে দেখো এগুলো কিন্তু সবগুলোই খুব অল্প সময়ের সুবিধা পায়। সর্বোচ্চ ১ বছর। ১ বছরের বেশি কখনো এগুলো থেকে সুবিধা পাওয়া যায় না। যার কারণে এগুলোকে চলতি সম্পদ বলা হয়। এখন আরো অনেক কিছু চলতি সম্পদ থাকতে পারে। তো আমরা সবগুলোই এভাবে চিন্তা করতে পারি যে কোনটা থেকে সুবিধা সর্বোচ্চ ১ বছর পাওয়া যায়, সেটাই হলো চলতি সম্পদ। তো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। এখন দায় হলো কি? কারো কাছে টাকা পয়সা নিয়ে আসতো, তাহলে দায় বাড়ছে। তো দায়টা কি হবে? আনলে পরিশোধ করতে হবে। তো দায়টা বিচার করব আমরা পরিশোধের সময়ের উপর। এখন কোন দায় যদি ৩৬৫ দিন অর্থাৎ সর্বোচ্চ ১ বছরের মধ্যে পরিশোধ করা হয়, তো সেই দায়গুলোকে বলা হয় কি? চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। যেমন উদাহরণ প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবটা কিভাবে তৈরি হয়? বাকিতে পণ্য বা কোনো সেবা বা তোমার কোনো সম্পদ যদি ক্রয় করা হয়, সেক্ষেত্রে তোমার প্রদেয় হিসাব তৈরি হয়। কারণ সে তোমার কাছে টাকা পাবে। তো ব্যবসার ভাষায় যার কাছে যে তোমার কাছে টাকা পাবে তাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার। তো প্রদেয় হিসাবটা তোমার কি? এক ধরনের দায়। এখন তুমি যখন যেমন মানুষের কাছ থেকে টাকা অনেক দেরি করে আদায় করবা না, তো তারাও তোমার কাছ থেকে বেশি দেরি করে টাকাটা আদায় করবে না। সেক্ষেত্রে এটা তোমার চলতি দায়। কারণ খুব অল্প সময়ের জন্য এই দায়টা আ আ করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে এটা পরিশোধ করতে হয়। দেন প্রদেয় নোট। প্রদেয় নোট, প্রদেয় বিল এগুলো কি হয়? তোমার ওই যে তুমি যে বাকিতে যে কাজটা করছো প্রদেয় হিসাবটা তৈরি হইছে, সেটা যখন একটা লিখিত দলিল দেওয়া হয় বা একটা বিলে লেখা হয় বা একটা তোমার ডকুমেন্ট দেওয়া হয়, সেটাকে বলা হয় প্রদেয় নোট বা প্রদেয় বিল। তো এগুলো তোমার কি? চলতি দায়। দেন স্বল্পমেয়াদী ঋণসমূহ। স্বল্পমেয়াদী ঋণ যেমন তুমি ধার করতে পারো। ঠিক আছে? স্বল্পমেয়াদের জন্য তুমি ব্যাংক থেকে ঋণ নিতে পারো। বন্ধুর কাছ থেকে ঋণ নিতে পারো। এরকম যত ঋণই থাকবে সবগুলো তোমার কি? চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত কি? চলতি দায়। এখন ব্যাংক জমাতিরিক্তটা কি? ব্যাংকে যে টাকা জমা আছে তার চাইতে বেশি টাকা উত্তোলন করা। সাপোজ তোমার কাছে ব্যাংকে জমা আছে, সাপোজ তোমার ব্যাংকে জমা আছে ১০ লাখ টাকা। এখন তুমি যদি ১২ লাখ টাকা উত্তোলন করো, তাহলে তোমার ২ লাখ টাকা কি? ব্যাংক জমাতিরিক্ত। জমার চাইতে বেশি উঠাই আনছো। তো ওই ২ লাখ টাকা তোমার জন্য কি? দায়। এই দায়টার নাম হলো ব্যাংক জমাতিরিক্ত। এটা সবার জন্য আসলে করা সম্ভব না। বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠানে শুধুমাত্র করতে পারে। তো আমরা জানি যে এটা কি? চলতি দায়। কারণ ওই যে টাকাটা তুমি ২ লাখ টাকা উঠাইছো, বেশি উঠাইছো, সেই টাকাটা অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। ১ বছরের বেশি সময় নেওয়া যাবে না। অনার্জিত, অনুপার্জিত বা অগ্রিম আয়। সাপোজ মনে করো তুমি পণ্য বিক্রি করছো। সাপোজ তুমি পণ্য বিক্রি করার আগে টাকা নিয়ে আসছো বা কোনো সেবা দেওয়ার আগে টাকা নিয়ে আসছো। সেক্ষেত্রে ওইটা তোমার জন্য দায়। কারণ তোমার ওটা আয় হয় নাই এখনো। আয় হওয়ার আগেই টাকা নিয়ে আসছো। তো আয়ের অগ্রিমটা কি? দায়। এটা ইনকাম হয় না দেখে এটার নাম হলো অনুপার্জিত বা অনার্জিত। তো এরকম সব আয়গুলোই কি হবে? দায় হবে। কোনো আয় যদি অগ্রিম করা হয় সেটা কি হবে? দায় হবে। দেন দেখো বকেয়া ব্যয়। বকেয়া ব্যয়টা কি? মনে করো তোমার বাসা ভাড়া ৫ মাসের ১০ মাসের তুমি দেও নাই। সেক্ষেত্রে তোমার ওটা দিতে হবে। দিতে হবে মানে তুমি দায়বদ্ধ। সো এটা তোমার
5 বছর পরে দেওয়া যাবে না, অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে এটা পরিশোধ করতে হবে, যার কারণে এটা কি চলতি দায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু সময়টা খুব অল্প সময় পরিশোধ করতে হয়, যার কারণে এগুলোকে সবগুলোকে স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় বলা হয়। তো তারপর যদি তোমাদের চলতি দায় বা চলতি সম্পদ সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, দেন দেখো স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ এবং স্থায়ী দায় ও দীর্ঘমেয়াদী দায়। এখন স্থায়ী সম্পদটা কি? আমরা একটু আগে জানতে পারছি যে সম্পদ থেকে সুবিধা পাওয়া যায়। তো স্থায়ী সম্পদ হলো যে সম্পদ থেকে সুবিধা পাওয়া যায় সর্বনিম্ন ১ বছরের বেশি, অর্থাৎ ৩৬৫ দিনের বেশি। এরকম সম্পদগুলোকে বলা হবে স্থায়ী সম্পদ। যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মেশিন, কলকব্জা, দালান কোঠা, ইজারা সম্পদ, এগুলো সবগুলো থেকে কি হয়? আমরা দীর্ঘ সময়ের জন্য সুবিধা পাই। কোনো একটা আসবাবপত্র আমরা নরমালি ৫ মাস, ৬ মাস বা ১ বছরের জন্য কিনি না। এগুলো থেকে বহুদিন সুবিধা পাওয়া যায় বা বহু বছর সুবিধা পাওয়া যায়। যার কারণে এই সব সম্পদগুলোকে বলা হয় কি? স্থায়ী সম্পদ। যেমন অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের মধ্যে কি আছে তোমার? কম্পিউটার, প্রিন্টার, মেশিন, ফ্রিজ, টিভি, এসি, ঠিক আছে? এগুলো সবই অফিস সরঞ্জাম। তো এগুলো আসলে ভারী, ভারী সম্পদ এবং অনেকদিন সুবিধা পাওয়া যায়, অনেক বছর সুবিধা পাওয়া যায় এবং এগুলো কিনতেও বা ক্রয় করতেও অর্থ বেশি খরচ করা হয়। যার কারণে এগুলো সবই কি? স্থায়ী সম্পদ। দেন দেখো স্থায়ী দায়। স্থায়ী দায় কি? স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় হলো যে দায় পরিশোধের সময় সর্বনিম্ন ১ বছরের বেশি, অর্থাৎ ১ বছরের বেশি যত বছর হইতে পারে, যে বড়, বড় অ্যামাউন্ট গুলো আছে, এরকম যে দায়গুলো আছে সেই দায়গুলোকে বলা হয় স্থায়ী দায়। ৩৬৫ দিনের বেশি হবে পরিশোধের সময়। যেমন দীর্ঘমেয়াদী ঋণ। যদি কারো কাছ থেকে অনেক বছরের মেয়াদে, যে আমি অনেক বছর পরে দেব, যেমন ৫ বছর বা ১০ বছর পরে কোনো টাকা পয়সা দিব, এরকমের যদি চিন্তা করে কোনো ঋণ করা হয়, সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী ঋণ। যেটা হলো কি? স্থায়ী দায়। দেন দেখো বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ অবশ্যই স্থায়ী দায়। কারণ কি? কোনো কিছু বন্ধক রেখে এখানে ঋণ করা হয়। কোনো কিছু বন্ধক রাখা আসলে ২-১ দিনের জন্য ঋণ করা হয় না। এটা অবশ্যই বড় একটা অ্যামাউন্ট আনা হয়, যার কারণে যার দলিল হিসাবে বা প্রমাণ হিসাবে এখানে কিছু জমা রাখতে হয়। এটা একটা স্থায়ী দায়। দেন দেখো ব্যাংক ঋণ। ব্যাংক থেকে মোটামুটি কয়েক বছরের জন্য ঋণ নেওয়া হয়। সাধারণত ৫ মাস, ৬ মাসের জন্য ঋণ হয় না। তো এটা এক ধরনের আ দীর্ঘমেয়াদী দায়। তবে ব্যাংক মাঝে মধ্যে স্বল্পমেয়াদী ঋণ দিতে পারে। সেটা ব্যাংকের ব্যাপার। তবে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী এটাকে বা ব্যাংক ঋণটাকে হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী ব্যাংক ঋণটাকে আমরা স্থায়ী দায় হিসাবে গণ্য করব। দেন দেখো 10% ঋণ। আমি একটু আগে বলছিলাম শুধু ঋণ, সেটা কি? চলতি দায়। যদি ঋণের সাথে কোনো পার্সেন্টেজ থাকে, তার মানে অবশ্যই এখানে সুদের ব্যাপার-স্যাপার আছে। তার মানে দীর্ঘদিনের জন্য এটা করা হয়েছে। তো এটা অবশ্যই স্থায়ী দায়। দেন দেখো 10% প্রদেয় নোট। প্রদেয় নোটটা জানি আমরা চলতি দায়। যখন প্রদেয় নোটের সাথে পার্সেন্টেজ আছে, তার মানে যখন প্রদেয় নোটের সাথে পার্সেন্টেজ আছে, তার মানে কি? এটা এই 10% হলো সুদ। তার মানে এটা অবশ্যই ১ দিন ২ দিনের জন্য বা ৬ মাস, ৫ মাসের জন্য না। এটা অবশ্যই দীর্ঘদিনের জন্য। তো হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী এটাকেও আমরা স্থায়ী দায় হিসাবে গণ্য করব। তো আশা করি তোমরা স্থায়ী দায় এবং স্থায়ী সম্পদ সম্পর্কে ধারণা লাভ করতে পারছো। তো আমরা সবগুলো এই থিওরিটা ফলো করব যে এখান থেকে আসলে কতদিনের সুবিধা পাওয়া যায় বা এখানের এই দায়গুলো পরিশোধ করতে কতদিন সময় থাকে। তো এগুলো আসলে দায়গুলো আসলে খুবই ন্যূনতম, অল্প কিছু থাকে। যার কারণে এগুলো আমরা করতে, করতে একসময় অটোমেটিক মাথায় চলে আসে। আসলে বিবেচনাও করতে হয় না যে এটা কি স্থায়ী দায় না চলতি দায়। তবে নরমালি এই কয়টাই হয়, বেশি একটা হয় না। কিন্তু স্থায়ী সম্পদ কিন্তু অনেক আছে। আমি জাস্ট অল্প কয়েকটা এখানে উল্লেখ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানিয়ে দিবে।